For the kind attention of the passengers, train number 1, 2, 3, 4, 8 down Rampurhat Howrah Superfast Express is arriving on platform number 2. আমি এই মুহূর্তে স্টেশনে পৌঁছে গেছি। আমার গন্তব্য জয় জগন্নাথ, না ধাই কিরিকিরি নয়। তো আর মাত্র 20 মিনিট পরে আমার ট্রেন, একটু আগেই পৌঁছালাম। তো এবার একটু অপেক্ষা, তারপর জয় জগন্নাথের উদ্দেশ্যে রওনা। হাওড়া স্টেশন পৌঁছাবো মোটামুটি 8:30। হ্যাঁ, যথেষ্ট ভিড় হয়েছে, সুবিধে দেখতেই পাচ্ছেন। যাক, একটা স্টপেজ পরে সিটটা পেয়ে যাব। এই ট্রিপটা ছিল 2 নাইট 3 ডেজের। তো কোনো রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎই ধর্মতলা পৌঁছে গেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাসটা, ঠিক আছে। আমি তো অনলাইনে বুকিং করেছিলাম, তো সেক্ষেত্রে টিকিটটা আমার কমই লেগেছে 540, এখানে অন স্পট বলছে 600 টাকা। তো আমি ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে কেউ নেই, সিটগুলো দেখুন, স্লিপার, খুব দারুণ। আপনি বসেও থাকতে পারবেন, ইচ্ছা হলে শুতেও পারবেন, এবং প্রত্যেকটার সঙ্গেই কিন্তু একটা করে টিভি স্ক্রিন এবং একটা করে হেডফোনও দেওয়া আছে। দেখুন আপনি, আমি এখন ধর্মতলায় চাউমিন খাবো, যে চাউমিন হচ্ছে রেডি হচ্ছে। তারপর 12টার সময় বাস আছে, একটু আগেই পৌঁছে গেছি। বাস ভর্তি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চলুন, সকালে দেখা হচ্ছে আবার সমুদ্রের তীরে। আমি নেমে গেছি বাস থেকে, আর নেমেই একবার সমুদ্রকে দেখতে চলে এলাম। এখনও হোটেল ঠিক হয়নি, তো আগে সমুদ্রটা একবার দেখে নিই, মনটা একটু শান্তি হোক, তারপর হোটেল ঠিক করব। ওয়াও, এটার জন্যই এত দূর থেকে ছুটে আসা। একটুক্ষণ সময় কাটিয়ে চলুন এবার আমি হোটেলে যাই। আমার হোটেল খুঁজে পেয়ে গেছি, হোটেল আমার দীঘা। আমি চেক ইন করবো সকালই। এই চেকিংয়ের জন্য সবাই বসেও আছে, তো আমিও রেডি। এরপর ফ্রেশ হয়ে বেরোবো জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি চললাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আমার হোটেল থেকে জগন্নাথের মন্দির 700 মিটারের মতো, টোটোতে মাত্র 20 টাকা। তো যাই হোক, আসলে দীঘা আসাটাই আমার মেন উদ্দেশ্যই ছিল জগন্নাথ পরিদর্শন, জগন্নাথ ধামের পরিদর্শন। তো আমি পৌঁছে গেছি জগন্নাথ মন্দির, আপনাদেরকে সবাইকেই দেখাবো। এই সেই জগন্নাথ ধাম, বহু আকাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের জন্য। উপরে ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এই সেই জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছেন চত্বর। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় প্রচুর। কেমন লাগছে জানাবেন অবশ্যই। সকাল থেকে প্রচুর দর্শনার্থী, ভীষণ রোদ, মার্বেল গরম হয়ে গেছে, পা ফেলতে সত্যিই কষ্ট। দীঘার জগন্নাথ মন্দির ধর্মীয় ও পর্যটন উভয় দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক, দেখছি। জয় জগন্নাথ। মন্দিরে প্রচুর দর্শনার্থীর ভিড়, ভক্তদের সমাগম, প্রত্যেকেই জগন্নাথের ছবি নিয়ে ব্যস্ত, এবং একটা অদ্ভুত পরিবেশ। হরিনাম সংকীর্তন চলছে, আর পাশেই পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। পুজো দেওয়ার ব্যবস্থা বলতে আগে আপনাকে কাউন্টার থেকে টিকিট কেটে এনে তারপর এখানে এসে সেই পূজার সামগ্রীটা দিতে হবে, তাহলে আপনার পুজো হয়ে যাবে। দারুণ অভিজ্ঞতা দীঘার জগন্নাথ মন্দির, আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব জগন্নাথ মন্দির। তো যাই হোক, এখানে দর্শনার্থী ভিড় কিন্তু প্রচুর, আর সত্যি একটা ভীষণ ভালো স্থাপত্য বলা যেতে পারে এই যুগের। কারুকাজগুলো দেখুন কি সুন্দর। যাই হোক, এরপর আমি হোটেলে ফিরব। যাক, লাঞ্চ করে বিশ্রাম নিয়ে আবার বিকালে বেরোবো। আর এই খাবারটা দেখেছেন, 130 টাকায় মাত্র। আমি এখন ঢেউসাগরের পথে অটো করে নিয়েছি,
টাকা ভাড়া। তো দাদার সঙ্গেও কথা বলবো পরে প্যাকেজ নিয়ে। তো আপনি দীঘা রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের অটো করে ঢেউসাগর পার্কে পৌঁছে যেতে পারেন। আমি ঢেউসাগরে পৌঁছে গেছি। তো দাদা এমনি প্যাকেজগুলো কীরকম আছে একটু বলবেন? দীঘা দেখেন মন্দারমণি সাইড থেকে এটা দীঘা থেকে মোহনা, শঙ্করপুর, তাজপুর এগুলো সব মিলে 1250 টাকা আছে। আচ্ছা। আর এদিকে উড়িষ্যা সাইড চন্দনেশ্বর, তালসারি, উদয়পুর আর আপনার রাধা গোবিন্দ মন্দির, কাজু উদ্যান এগুলো সাইড হচ্ছে 600 টাকা। আচ্ছা, এই বাসটা আছে 600 টাকা। হ্যাঁ, আর যদি এক্সট্রা বিচিত্রপুর করেন 800 টাকা ভাড়া। এগুলো সব আপ ডাউন কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেখান থেকে তুলবেন আপনি সেখানেই নামিয়ে দেবেন? নামিয়ে দেবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দাদা? 9382319387। ঢেউসাগরের এটা হলো টিকিট কাউন্টার। ঢেউসাগর পার্কটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে, তো প্রচুর জায়গা জুড়ে আমি আগেও এসেছি। এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, তো গোটা পার্কটাকে যেটা আপনাকে ঘুরে দেখাবে। তো আমি ঢেউসাগর পার্কে ঢুকলাম, এবার আপনাদেরকে এখানে প্রচুর রাইড আছে সেগুলোকেও দেখাবো আস্তে আস্তে। এই দেখুন টয় ট্রেন দাঁড়িয়ে আছে আমার পাশেই। হ্যাঁ দাদা, কত করে টিকিট? 10 টাকা। এখান থেকে ওই ইয়ে পর্যন্ত যাবে, তাই তো? এখানে কাটা যাবে তো? তো আমি চাপবো টয় ট্রেনে, টয় ট্রেনে করেই যাচ্ছি। এখন ট্রেন বলতে ট্রেনের র্যাক এখানে নেই, ট্রেনের লাইন এখানে নেই, এটা রোডের উপর দিয়েই চলে। নেমে পড়লাম। আপনাদেরকে প্রথমে এখানে একটা বোটিংয়ের জায়গা আছে, খুব সুন্দর। আমি আগে এসে বোটিং করেছিলাম। হ্যাঁ, এবং এই দেখুন বাঙ্গি জাম্পিং, প্রচুর ছোট ছোট ধাবা, রেস্টুরেন্ট টাইপের ক্যাফে জন্য। এখনো বোটিং মনে হচ্ছে চালু হয়নি। এই বোটিংয়ের কাউন্টার, আর এই যে দেখছেন এই হলো বোটিংয়ের জায়গা। বোটিং এখনো চালু হয়নি? চালু হবে। কত করে টিকিট দাদা? পার হেড 50। কটা থেকে শুরু হয়? 6টা। চলুন পার্কটা ঘুরে দেখি একটু। ঢেউসাগর প্রচুর রাইডিং আছে বাচ্চাদের জন্য, তো যদি সঙ্গে বাচ্চা নিয়ে আসেন অবশ্যই বলবো ঢেউসাগর পার্কটা ঘুরবেন। পাশেই সমুদ্রের আওয়াজ। প্রত্যেক দিন এখানে হাজার হাজার পর্যটক ভিড় করছে। সুন্দর সাজানো বাগান, রঙিন ফোয়ারা, বসার জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলোর সুযোগ, আর রাতের আলোয় রঙিন পরিবেশ। আমার ভীষণ ইচ্ছা করছে এভাবে জাম্পিংয়ে চাপতে, কিন্তু এখনো কাউন্টারে কেউ আসেনি। সন্ধ্যার পর এখানে আলো বাতাসে এবং শব্দে একটা ভীষণ দারুণ পরিবেশ তৈরি হয়, তাই বিকালে যাওয়াই ভালো। হ্যাঁ, ঢেউসাগরের উপরে আমি, আর দেখতেই পাচ্ছেন এদিকে সমুদ্রের একটা আওয়াজ। সপ্তাহের শেষে একটু ভিড় বেশি হয়, তাই দীঘা ঘুরতে এসে একটু প্ল্যানিং করে নেবেন, এবং অবশ্যই বাচ্চা থাকলে তো এই পার্কে আসা অবশ্যই করণীয়। আজকের এটাই শেষ গন্তব্য, আবার কালকে দেখা হবে। সকাল সকাল মোহনার পথে যাত্রা। তো অটো তো দাদার সঙ্গে কথা বলাই ছিল কালকে রাত্রে, আজকে বেরিয়ে গেছি, এখন মোহনার পথে। আজকে সকাল থেকে প্রথম গন্তব্য দীঘা মোহনা, তারপর শঙ্করপুর, থার্ড নোয়াখালী মন্দির, তালসিঁড়ি, উদয়পুর আর ওশিয়ানা বিচ। তারপর লাঞ্চ করে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দির আর বিশ্ব বাংলা পার্ক। হ্যাঁ, আমি সকাল সকাল মোহনার মাছের বাজারে, তো দেখাবো বিভিন্ন ধরনের মাছ এখানে, মানে এত মাছ কোথাও আপনি দেখতে পাবেন না একসাথে, তো দেখাচ্ছে। ইলিশ, গলদা চিংড়ি, পমফ্রেট, আরও বিভিন্ন সামুদ্রিক মাছ, সঙ্গে শুটকি মাছ। আপনি কত রকমের মাছ দেখতে চান সমস্ত কিছুই এখানে কিন্তু পেয়ে যাবেন। তাই বাড়ি ফেরার আগের মুহূর্তে আপনি আপনার পছন্দ মতো কিছু মাছ এখানে থেকে কিনে নিতেই পারেন। ইলিশগুলো কীরকম দাম দাদা? এটা 1200 টাকা বাবু। 1200? 12 আছে, বাংলাদেশি মাছ আছে 1400। আচ্ছা, বাংলাদেশি মাছ দেখবে বাবা? না না, দেখবো না, আমি দেখছি। তাই কীরকম ওজন আছে এগুলো? 1 কিলো 900। 1 কিলো 900 এরকম, 1200 টাকা কেজি। লবস্টার, চিংড়ি,
সকাল 6:30টার মধ্যে কিরকম ভিড় মোহনার রাস্তা। চলুন এবার সামনের দিকে এগোই, মোহনার শেষ প্রান্তে যাব, দেখব যথেষ্ট ভিড় আছে বাজারে, দেখতেই পাচ্ছেন। আর মাছের জন্য হাঁকাহাঁকি চলছে, তো আপনার পছন্দের মাছ কিনে নিন। এই নদী, মোহনাতে সকাল 6:30টাতে এরকম ভিড় দেখুন। সকাল থেকেই প্রচুর টুরিস্ট। তো এখন দীঘা বলতে শুধু সমুদ্র নয়, এখন দীঘা বলতে জয় জগন্নাথ। আমি মোহনার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। কিছু বছর আগে পর্যন্ত কিন্তু মোহনাতে এরকম ঢালাই রাস্তা হয়নি, তখন ছিল ফ্লোটিং বিচ। মানে আমি এই মুহূর্তে আমি যে এই ঢালাই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু তখন দুলতো, ফ্লোটিং ছিল, তো এখন সেটা তুলে দেওয়া হয়েছে। প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি মোহনা। এখানে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে। ওয়াও, তো আমি মোহনার শেষ প্রান্তে এসেছি। দেখতেই পাচ্ছেন কীরকম ঢেউ। তো পায়ের নিচটা ভিজে গেছে, আর এইটা জল মাপার জন্য রাখা হয়েছে, কতটা জল উঠছে সেটা দেখার জন্য এটাকে রাখা হয়েছে। আগে কিন্তু এরকম ঢালাই ছিল না, এটা ফ্লোটিং ব্রিজ ছিল, তো যার উপরে উঠলেই আপনি সমুদ্রের ঢেউয়ের সঙ্গেই দুলতে থাকতেন, কিন্তু এখন সেই এনজয়মেন্টটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, ভিড় কিন্তু যথেষ্ট সকালবেলাতেই, সকাল মোটে 6:30 বাজে এখন থেকেই। ইট ইজ দ্য এন্ড পয়েন্ট অফ মোহনা। তো দীঘা মানে কিন্তু এখন শুধু সমুদ্র নয়, সমুদ্রের সঙ্গে সঙ্গে জগন্নাথ। আর এই যে দেখছেন এই পাশটাতে সমুদ্র, আর ঠিক একটু ঘুরে গেলে এই দিকটাতে আমার নদী, ভীষণ শ্যাওলা আছে রাস্তার মাঝেই। সকাল সকাল, এখন সকাল প্রায় 6:45 বাজে। তো এনজয় করুন। এখন মোহনাটা অনেক বাঁধিয়ে দিয়েছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঢালাই যে প্রাকৃতিক ব্যাপারটা ছিল সেটা অনেকটাই উঠে গেছে, এবং এখন একটু কৃত্রিমতার ছোঁয়া তো লেগেছেই উন্নয়নের সঙ্গে সঙ্গে, যেটা লাগে। এটা ঘুরে নিয়ে আগে ঘুরতেই তো এসছি, অসুবিধা কি আছে? সারি সারি ফিশিং বোটগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলো রাস্তার পাশেই। প্রচুর ম্যানগ্রোভও লাগানো হচ্ছে সমুদ্রের পাশে পাশে। এটা মোহনা থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তা, আর ফিরে এসে আমি যাব নায়েকালী মন্দির। খুব সুন্দর রাস্তাঘাট, রাস্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, স্মুথ রাস্তা, খুব সহজেই কিন্তু আপনি সমস্ত স্পটগুলোকে দেখতে পারবেন। আমি প্রায় পৌঁছে গেছি শঙ্করপুরের কাছে। চলুন এবার একটু চা খেয়ে নিই, গলা ভিজিয়ে নিয়ে, তারপর বিচের ধারে যাব। এখানে খুশি দাঁড়াতেই পারেন। তো সমুদ্রটাকে এনজয় করতে হলে অবশ্যই শঙ্করপুর আসতেই হবে আপনাদেরকে। এবং দুপাশ দেখুন, আপনি এদিকেও দেখাচ্ছি আপনাদেরকে, এ দেখুন পুরো ফাঁকা, একদম নিরিবিলি। দীঘা ও মন্দারমণির মতো ভিড় নেই, শান্ততা ও একাকিত্বের জন্য আদর্শ জায়গা। এটি ভ্রমণপ্রিয়দের জন্য এক আদর্শ বিরতি। ভিড়পূর্ণ সমুদ্র ত্যাগ করে শান্তির সন্ধানে শঙ্করপুরে সময় কাটান, প্রকৃতির সঙ্গেই সম্পর্ক আপনার তৈরি হয়ে যাবে। এই পার্কটিও দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। অতএব একটু নিরিবিলি নির্জনে যদি কাটাতে চান তো অবশ্যই শঙ্করপুরে আসুন, এখানে সময় কাটান, দেখবেন আপনার ভালো লাগবেই। কি সুন্দর।
যাক, শঙ্করপুর ঘুরে আমি এবার যাব নায়কালী মন্দির। আমি পৌঁছে গেছি নায়কালী মন্দির। এটি তার প্রবেশ পথ। খুব সুন্দর একটা ফাঁকা জায়গাতে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ বান্ধব উদ্যান। দীঘার ভিড় থেকে একটু নিরিবিলি একটা কালীমাতার মন্দির, তো যেখানে এলে আপনি একটু নিশ্চিন্তে শান্তিতে খানিকক্ষণ সময় কাটাতে পারেন। এরকম একটা নিরিবিলি পরিবেশ। যারা কালী মায়ের ভক্ত তারা দীঘা এসে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। নায়কালী মাতার মন্দির, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর কালী মন্দির। ভিতরে পুজোও চলছে, পুরোহিত মশাই পুজোও করছেন, ভক্তরা এসছে পুজোও দিচ্ছেন। তো খুব কাছেই দীঘার থেকে, তো একবার এই জায়গাটা দেখতেই পারেন। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব মেরিন অ্যাকোয়ারিয়াম, তারপর কাজু উদ্যান। এই মুহূর্তে কাজ চলছে অ্যাকোয়ারিয়ামটা, তো কাজ শেষ না হওয়া পর্যন্ত এটা বন্ধই থাকবে। তো আমি বাইরে থেকে আপাতত, এটা রাষ্ট্রীয় কাজু উদ্যান, গেট বন্ধ আছে যে কারণে ঢুকতে পেলাম না। কিশোরে প্রচুর কাজু ধরে আছে, কাজুর বাগান দেখতে পেলাম। তো আপনাদের সুযোগ থাকলে অবশ্যই আসবেন। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার সব দেখতে পাবেন উল্টো উল্টো লেখা, মানে ওড়িয়া লেখা, যেগুলো আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। আমরা যাচ্ছি এবার উড়িষ্যার ভিতর। উড়িষ্যায় ঢুকে প্রথমেই দেখে নিলাম এই চৈতন্য মহাপ্রভুর মন্দিরটি। এখানে অবশ্য ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ, মানে ছবি তোলা নিষেধ, তাই ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না। আমি বাইরে থেকেই দেখাচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর। রাস্তার উপরেই মন্দিরটা, তাই ইচ্ছা হলে অটোওয়ালাকে বলে একবার দাঁড়িয়ে আপনি মন্দিরটা একটু দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে দেখবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি উড়িয়া লেখাটা, পড়তেও পাচ্ছি, পূর্বাশা হোটেল লেখা আছে, দেখতেই পাচ্ছেন। উড়িষ্যার রাস্তা ধরে চললাম আমি। গ্রামের ভিতরে রাস্তা, তালসারি বিচ যাওয়ার। তো আমি প্রায় পৌঁছে গেছি তালসারি বিচের কাছাকাছি, চলে এসেছি তালসারি বিচ। ঠিক আছে, তো অনেক ঘোরাঘুরি হলো, এবার ব্রেকফাস্টটা একটু করে নেব। তালসারিতে সেই চারিদিকে সবাই ব্রেকফাস্ট করছে, তো আমি এবং আমার অটো ড্রাইভার দাদা এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বিচের মধ্যে যাব।
এই হলো তালসারি। ওই দূরের বীজটা হলো গিয়ে লাল কাঁকড়ার বীজ। তো ওটা নৌকাতে করে যাওয়া যাবে অথবা বাইকে করেও যাওয়া যাবে। ওইদিকে মনে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল একটা। তো আমি মাঝের দ্বীপটাতে যাওয়ার জন্য রেডি। আমি তালসারি বিচে এই মুহূর্তে। তো ওই পারে যাব একটু। ওই যে দ্বীপ দেখা যাচ্ছে ওখানটায় লাল কাঁকড়া প্রচুর, তো সেখানে নৌকা করেই যাব। নৌকার উপরে আমি তো এইটা হলো তালসারির লাল কাঁকড়ার বীজ। তো আপনি পা দিলেই কাঁকড়াগুলো ঢুকে যায়। তো আমার খুব ভাগ্য ভালো, একটা কাঁকড়া পেলাম খুব কাছ থেকেই, আহত অবস্থায়, তার জন্যই দেখতে পেলাম। না হলে ওরা কিন্তু পায়ের শব্দেই একদম ঢুকে যায়। আপনাকে যদি লাল কাঁকড়া দেখতে হয় তাহলে কমপক্ষে আপনাকে 15 মিনিট চুপচাপ ওখানে বসে থাকতে হবে। এরকম অভিজ্ঞতা আমার আগেও একবার হয়েছে। আপনি যদি মিনিট 15 ওখানে চুপ করে বসে থাকেন তাহলে দেখবেন আপনার চারিপাশটা লাল হয়ে উঠেছে, যেন মনে হবে বিচের মধ্যে লাল ফুল কিছু ফুটে আছে। তো এটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তালসারি ঘুরে এসে এবার উদয়পুর বিচের দিকে যাচ্ছি। তো গ্রামের ভিতর দিয়ে রাস্তা মোটামুটি ফাঁকাই। মেন রাস্তায় হয়তো ভিড় আছে, কিন্তু রাস্তাটা অতটা ভিড় নেই। তো চলুন একটু দেখে নেবো আমরা উদয়পুর বিচ। এটা উদয়পুর বিচের এন্ট্রান্স। এটা উদয়পুর বিচ। তালসারি থেকে আমি এখানে চলে এলাম। দেখতেই পাচ্ছেন লোকে ভিড়ে ঠিক করছে। আর উদয়পুর ঘুরে আমি চলে যাব ওশিয়ানা সমুদ্র সৈকত, একদম নতুন সমুদ্র সৈকত বিচ। তো ওশিয়ানা বিচ তো আমি আগে কখনো আসিনি, তো এবার প্রথমবার আমি দেখি আপনাদেরকেও দেখায়। অনেকেই হয়তো আসেননি, তো দেখে নিন। পরের বার এলে অবশ্যই মিস করবেন না যেন। নতুন বিচ, আমার তো দেখে মনে হচ্ছে নতুন করেছে। এই বিচ যাওয়ার রাস্তা, সামনে একটা উঁচু সিঁড়ি। বিচের ধারে যেভাবে গাছগুলো কেটেছে, তো তার মধ্যে এখানেই দেখতে পাচ্ছি প্রচুর গাছ, একটা জঙ্গলের মতো। এখানে গাছগুলোকে যাই হোক কাটা হয়নি। তো এটার এন্ট্রান্স পয়েন্টটা খুব সুন্দর, দারুণ এন্ট্রান্স পয়েন্টটা। আমি আগে কিন্তু এটা আসেনি, হয়তো দীঘাতে অনেকে এসেছেন কিন্তু এই জায়গাটা আসেননি, তাদেরকে বলবো অবশ্যই জায়গাটা ঘুরে দেখার জন্য। ওশিয়ানা বিচ, ঢোকার মুখেই একটা উঁচু সিঁড়ি। আমি ঠিক টাওয়ারের উপরে, আর উপর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এটা মিস করবেন না, খুব নিরিবিলি, একান্তে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। সমুদ্রটাকে অবশ্যই উপভোগ করতে পারবেন। টাওয়ার থেকে এরপর হোটেলে ফিরবো, স্নান, খাওয়া, একটু বিশ্রাম, আর তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু আলোতে জগন্নাথ মন্দিরটা দেখব। এটা দেখতেই পাচ্ছেন, এটা ঢোকার লাইন। কি পরিমাণ ভিড় এখানটায় দেখুন।
সামনের ওখান থেকে লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি ভীষণ পরিমাণ ভিড়, প্রায় কয়েক হাজার লোক। তো এদিকে লাইনটা যাচ্ছে আমার পিছন দিয়ে এবং এই লাইনটা 200 মিটার সামনে চলে গেছে, তারপর আবার ঘুরে আসছে। ভেবেছিলাম রাতে আপনাদেরকে দেখাবো জগন্নাথ ধামটা, কিন্তু কোনো মতেই পসিবল নয়, প্রচুর ভিড়। ঢুকতে ঢুকতেই মনে হচ্ছে আধ ঘন্টা লেগে যাবে, আর 8টার সময় জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে, তো খুব ভালো করে দেখাও হবে না, যে কারণে আমি আর ঢুকছি না। এটা হলো এক্সিট পয়েন্ট। এই ভীষণ ভিড় ঠেলে ঢোকা খুব মুশকিল। তো যাই হোক, দুঃখিত, রাতের বেলায় আপনাদেরকে জগন্নাথটা বাইরে থেকেই দেখাতে হচ্ছে, ঢোকার সাহস পেলাম না আমি। আর এই যে লাইন, এই লাইন একদিক দিয়ে ঢুকছে প্রায় 200 মিটার পিছন দিকে গিয়ে, তারপর আবার এদিকে এগিয়ে আসছে। তাও আজকে বৃহস্পতিবার। চললাম একটু জগন্নাথ ঘাটটা দেখতে। তো শুনেছি রাত্রেবেলায় প্রচুর লাইটিং টাইটিং দেওয়া আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না সামনের দিকে কোনো লাইটিং আছে বলে। হয়তো আছে, সেগুলো বন্ধ আছে। লাইটিং টাইটিং কিছু নেই এই মুহূর্তে। আমি ঢুকছি বিশ্ব বাংলা পার্ক, দীঘার বিশ্ব বাংলা পার্ক, এবং পাশেই মার্কেট। প্রচুর দোকানপাট, তো আপনি ইচ্ছা হলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আমাকেও একটা শাঁখ কিনতে হবে, তো এখানেই কিনবো। তো এটা ভেবেইছিলাম আমি সন্ধ্যাবেলায় আসবো, কারণ এখানে লাইটিংটা খুব সুন্দর, যে কারণে দিনের বেলায় আসিনি। ওটা পার্ক কিন্তু ভিড়ে ঠাসা আজকে, তাও তো উইকেন্ড নয়, থার্সডে আমি ঘুরছি, বৃহস্পতিবার। এই হলো বিশ্ব বাংলা পার্ক দীঘা। তো পুরো লাইটিংয়ে ভর্তি চারিদিক, এবং আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কীরকম ভিড়, তো উইকেন্ড হলে কি হতে পারে, তা যদি শনি রবিবার হয় তাহলে বুঝতেই পারছেন কীরকম ভিড় হতে পারে। এবং এই পার্কটা আমি ঠিকই করেছিলাম সন্ধ্যাবেলাতে আসবো, দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং। তো সত্যিই দীঘা ভীষণভাবে সেজে গেছে। আর এদিকটা একটু দেখায় আপনাদেরকে, সব বসে আছে সমুদ্রের ধার দিয়ে, সমুদ্রের হাওয়া খাচ্ছে, সমুদ্রের ঢেউ আজরে পড়ছে বিচের ধারে। আর এই পার্কটাও কিন্তু বেশ বড়, আমি দেখাচ্ছি। যথেষ্ট বড় পার্ক, বাচ্চাদের প্রচুর রাইডিংও আছে। এই যে বাচ্চারা রাইড করছে, তো এরকম প্রত্যেকটা বসার জায়গা খুব সুন্দর।
এবং এখানটায় বসার জায়গা, চারিদিকেই বসার জায়গা। অপূরন্ত সুন্দর। ওয়াও মোমো ইচ্ছে হলে খেতেই পারেন। দাদা শাঁখ কীরকম দামের আছে? 200 থেকে 3000। সকাল সকাল বেরিয়ে পড়েছি বিচিত্রপুরের উদ্দেশ্যে। তো সেখানে বিচিত্রতা দেখবো। তো ভীষণ সুন্দর স্পট। যে অটো দাদা সঙ্গে কাল থেকে আমি ঘুরছি, উনি আমাকে ঠিকানাটা দিলেন। তো দেখলাম মিস করা চলবে না, তাই সকাল 6টার সময়ে, 6টা বাজতে 10 এখন, তো এখনই বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। উড়িষ্যার রাস্তা ধরে চললাম। রাস্তাটা খুবই ভালো, ওয়ানওয়ে রাস্তা। মোটামুটি এখান থেকে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। কিন্তু দীঘা এসে আপনি বিচিত্রপুরটা যদি মিস করে যান, তাহলে ভীষণ একটা জিনিস মিস করে যাবেন। তো ওই 40 মিনিট অটোতে আপনি যদি চলে যান, আমি দাদার নাম্বারটা তো দিয়েই দেবো, তো যদি চলে যান তো বলবো সত্যি দীঘা ঘুরে একটা আলাদা অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন। আমি বিচিত্রপুর পৌঁছে গেছি। এটি হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনি বোটের বুকিংটা করতে পারবেন। এখন আপনি যদি শেয়ার বোটিংয়ে যান তাহলে 200 টাকা করে টিকিট পড়বে, আর যদি রিজার্ভ করতে চান তাহলে 1200 টাকা। আর বোটিংয়ে চাপার জন্য যে রাস্তা, তো বোর্ডিং পয়েন্টে যাওয়ার খুব সুন্দর, দুপাশে সবুজ গাছ, তার মাঝ দিয়ে রাস্তা, পাশে দেখুন নৌকাগুলো পড়ে আছে, মেরামতো করা হচ্ছে, রং করা হচ্ছে। আর এই যে এগুলো হলো গিয়ে আপনার ম্যানগ্রোভের অরণ্য। তো পাশে ম্যানগ্রোভের অরণ্য। আমি দেখুন বোর্ডিং পয়েন্টে পৌঁছে গেছি। এখানে আমি উঠবো বোটে, তারপর এখান থেকে যাব একটি দ্বীপে। উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি শান্ত, কম পরিচিত কিন্তু মনোমুগ্ধকর গ্রাম এই বিচিত্রপুর। এটি শুধুমাত্র প্রকৃতিপ্রেমীদের নয়, ইতিহাস ও সংস্কৃতির অনুরাগীদের কাছেও এক আদর্শ গন্তব্য। বিচিত্রপুর ওড়িশার বালাসোর জেলার অন্তর্গত এবং এটি পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি। এটি চাঁদিপুর সমুদ্র তট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। বিচিত্রপুরের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার জীব বৈচিত্র্যপূর্ণ ম্যানগ্রোভ অরণ্য ও শীতকালে আগত পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। নদী ও ব্যাকওয়াটারে নৌকা করে ঘুরে বেড়ানো একটি অভিজ্ঞতা যা বহু পর্যটককে মুগ্ধ করে। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির শান্তি খোঁজেন তাদের জন্য বিচিত্রপুর সমুদ্রতট একটি আদর্শ স্থান। বিচিত্রপুর এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির শান্তি, স্থানীয় সংস্কৃতির উষ্ণতা ও জীববৈচিত্র্যের সমৃদ্ধতা উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে ওড়িশার এক লুকানো রত্ন। এই যে দেখছেন দূরে ম্যানগ্রোভের অরণ্য, এবং দেখবেন সমস্ত শ্বাসমূলগুলো মাটি থেকে উপরের দিকে উঠে আছে। এক অদ্ভুত প্রকৃতি। তাই যারাই দীঘা বেড়াতে আসবেন আমি বলবো অবশ্যই সময় করে একবার বিচিত্রপুর আসুন। মাত্র 40 থেকে 45 মিনিটের রাস্তা। আপনি অটো বুক করে এখানে চলে আসতে পারেন। তবে হ্যাঁ, জোয়ার ভাটার টাইমটা একটু খেয়াল রাখবেন। আমি এই মুহূর্তে চন্দনেশ্বর শিব মন্দিরে, তো আপনাদেরকে দেখাবো ঢুকেই। আর আগে দেখতেই পাচ্ছেন ঢোকার রাস্তাতেই প্রচুর দোকান আশপাশে। আমি চন্দনেশ্বর শিব মন্দির এন্ট্রি নিচ্ছি। দীঘা এলে সবাই ঠিক এই জায়গাটা আসেন। বিখ্যাত চন্দনেশ্বর ওড়িশার, এবং প্রচুর ভিড়।
আমি প্রথম থেকে আপনাদেরকে একটা একটা করে মন্দির দেখাচ্ছি। ওড়িয়া ভাষায় লেখা আছে, কিছু বোঝা যাচ্ছে না। চত্বরটা দেখুন, প্রচুর দোকান। আর এটা মন্দিরের হাটশালা, ভক্তি ভরে নাম চলছে। পাশে একটা পুকুর, দেখায় বাঁধানো ঘাট। প্রত্যেকে এখানে স্নান করছেন এবং স্নান করার পর শিব মন্দিরে যাচ্ছে। এবং ওই পুকুরে স্নান করে এইভাবে প্রণাম করতে যাচ্ছে সব। খুব জাগ্রত শিব মন্দির, সব ওইখানটায় পুকুরতেই স্নান করে এভাবে প্রণাম করতে করতে একদম শিবের কাছে পৌঁছাচ্ছেন। এখানে প্রচুর পুজো চলছে, পাচ্ছেন আশেপাশে পুজো দিচ্ছেন। প্রদীপ আর এরকম লাইনে দাঁড়াতে হবে, সবই আমরা দেখতে পাবো। চেষ্টা করছি আমাদেরকে দেখানোর, এরকম লাইন পড়ে আছে সামনে। প্রচুর পুণ্যার্থীর ভিড়। একটা গেট, আমি চত্বরটা দেখাচ্ছি। দীঘা বেড়াতে এলে প্রায় সবাই একবার চেষ্টা করেন এখানটায় আসার, কারণ খুব জাগ্রত শিব মন্দির এটা। পাশে প্রচুর দোকান।